স্বাগতম 3 মিনিট শো ওয়েব সিরিজ চ্যানেলে। ওয়েব সিরিজের গোপন রসদ জানতে চান? ঠিক জায়গায় এসেছেন, যেখানে গল্প জীবন্ত হয়ে ওঠে। আজকে আমরা এমন এক কাহিনী নিয়ে আলোচনা করব যা সত্যিই আপনাকে ভিন্ন অভিজ্ঞতা দেবে। একটি বাংলা থ্রিলার ওয়েব সিরিজ রুমি, যা সম্প্রতি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এটি পরিচালনা করেছেন ভিকি জাবেদ, যিনি এর আগে পুনর্জন্ম এবং রেড ড্রামের মতো প্রশংসিত প্রজেক্ট করেছেন। এই সিরিজে চঞ্চল চৌধুরী প্রধান চরিত্রে অভিনয় করেছেন। গল্পটি একজন অন্ধ প্রাক্তন সিআইবি অফিসার রুমিকে ঘিরে, যিনি এক দুর্ঘটনার ফলে তার দৃষ্টিশক্তি হারান। এরপর থেকেই তিনি বিভিন্ন অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করেন, যা পরবর্তীতে বাস্তবতার সঙ্গে মিল খুঁজে পায়। রুমি তার স্বপ্ন এবং নতুন অনুভূতিগুলোকে কাজে লাগিয়ে এক জটিল হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেন। এই সিরিজটি মূলত থ্রিলার ধর্মী এবং প্রতিটি পর্বে নতুন নতুন রহস্য উঠে আসে, যা দর্শকদের ধরে রাখে। চঞ্চল চৌধুরী ছাড়াও রিকিতা নন্দিনী শিমু, আব্দুল নূর সজল এবং আফিয়া তাবাসসুম বর্ণ এতে অভিনয় করেছেন। সিরিজটি হইচই প্ল্যাটফর্মে রয়েছে। আজ আমরা এর 1, 2, 3 নম্বর পর্বটি এক্সপ্লেন করব। প্রতিটি মোড়, প্রতিটি আবেগের দিক তুলে ধরবো আমরা, আর বুঝে নেব এই দুর্দান্ত সিরিজের অন্তর্গত রহস্য। তাহলে এক কাপ চা হাতে নিন আর বসে পড়ুন। চলুন শুরু করি রুমির দুনিয়া অন্বেষণ। গল্পের শুরুতে আমরা দেখতে পাই একজন বয়স্ক মহিলা ছাদের কিনারায় বসে গান গাইছেন। তার পাশেই চঞ্চল চৌধুরী বসে কাঁদছেন। এখানে চঞ্চল চৌধুরীর নাম রুমি এবং ওয়েব সিরিজটির নামকরণও তার নাম অনুসারেই হয়েছে। যাই হোক, যে বৃদ্ধ মহিলাটি গান গাইছিলেন তিনি আসলে রুমির মা। রুমিকে কাঁদতে দেখে তার মা তাকে বুকে টেনে নেন এবং জিজ্ঞাসা করেন কি হয়েছে। কাঁদতে কাঁদতে রুমি বলে, মা আমার খুব একা লাগে। তখন তার মা বললেন, তুমি একদমই একা নও, তোমার ভেতর পুরো পৃথিবী রয়েছে। একথা বলার সময় হঠাৎ রুমি তার মাকে ধাক্কা দিয়ে ছাদ থেকে নিচে ফেলে দেয়। ঠিক সেই মুহূর্তে রুমির ঘুম ভেঙে যায়। অর্থাৎ এতক্ষণ রুমি স্বপ্ন দেখছিল। রুমি প্রায়ই এমন ভয়াবহ স্বপ্ন দেখে। একটি ছোট্ট রেকর্ডারে সে তার এসব স্বপ্ন রেকর্ড করে রাখে। এরপর গল্পের কাহিনী চলে যায় 15 দিন আগে। দেখা যায় রুমি তার মায়ের একটি পুরনো রেকর্ডিং শুনছে এবং সেভ করছে। রেকর্ডিংয়ে তার মা বলছেন, যে মানুষটাকে তুমি নিজের অংশ ভাববে সেই মানুষটাই একদিন অচেনা হয়ে যায়। যাকে তুমি বন্ধু ভাববে সেও একসময় শত্রুতে পরিণত হয়, আর শত্রু হয়ে যায় বন্ধু। এরপর আমরা দেখতে পাই গ্যান্ডারিয়ার একজন ব্যবসায়ী আব্দুল মতিন ও তার পরিবারের ছবি। আব্দুল মতিনের পরিবারে তার স্ত্রী এবং 3 সন্তান রয়েছে। তিনি ভালোভাবে প্রতিষ্ঠিত একজন ব্যক্তি। কিছুদিন আগে তার বড় ছেলের সন্তান ইশরাক বাড়ি থেকে হারিয়ে যায়। হারানোর পর দিন তার বাড়িতে 5 কোটি টাকার মুক্তিপণ চেয়ে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে লেখা ছিল, নাতিকে বাঁচাতে হলে 5 কোটি টাকা দিতে হবে। নাতির কথা ভেবে তারা সিদ্ধান্ত নেন পুলিশকে খবর দেবেন না। তারা নিজেরাই 5 কোটি টাকা ঠিক করেন। কিন্তু টাকা দেওয়ার আগেই নাতি ইশরাকের মৃতদেহ বুড়িগঙ্গায় পাওয়া যায়। আরিয়ান নামের এক সিআইবি অফিসার আমাদের এসব তথ্য ব্রিফ করে জানাচ্ছিলেন। তিনি বলেন তার সন্দেহ বাড়ির কাজের মেয়ে সালেহা আর দারোয়ান মিলনের উপর। তারা মিলনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে, কিন্তু সালেহা পালিয়ে গেছে এবং তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। সিআইবি ডিপার্টমেন্টের হেড অফিসার রুমির মতামত জানতে চান। রুমি একজন সিআইবি ডিটেকটিভ অফিসার। তার একটি বিশেষ গুণ রয়েছে, তার কিছু অদ্ভুত ক্ষমতা দিয়ে সে যে কোনো কেসের একটি মন গড়া সাসপেক্ট তৈরি করতে পারে। রুমি মাওলানা জালালউদ্দিন রুমির একজন বড় ভক্ত। মাওলানা জালালউদ্দিন রুমি মূলত এক প্রখ্যাত লেখক ছিলেন। রুমি বলেন, আমার মনে হয় বাড়ির কাজের মেয়ে সালেহা এবং দারোয়ান মিলন কেউই এই খুনের সঙ্গে জড়িত নয়, বরং ঘরের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত। হেড অফিসার তাকে জিজ্ঞাসা করেন, তোমার এমন মনে হচ্ছে কেন? রুমির মাথায় তখন মাওলানা জালালউদ্দিন রুমির একটি কবিতা ঘুরছিল। কবিতাটি ছিল, বারবার দরজার বাহির থেকে কেউ কড়া নাড়ছিল, কিন্তু দরজা খুলে দেখা গেল বাহিরে কেউ নেই। আসলে ঘরের ভেতর থেকেই কেউ দরজায় কড়া নাড়ছিল। রুমির মনে হয় মাওলানা জালালউদ্দিন রুমি তার কবিতার যেসব কথা বলেছেন তার মধ্যে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান রয়েছে। শুধু মানুষের সেই কথাগুলো থেকে সমাধান খুঁজে বের করতে জানতে হয়। আরিয়ান রুমির কথার সঙ্গে দ্বিমত পোষণ করেন। তিনি বলেন, বাড়ির সবার একে অপরের সঙ্গে খুব ভালো সম্পর্ক রয়েছে। তাই আমার মনে হয় না যে বাড়ির ভেতরের কেউ এই কাজ করেছে। যদি পরিবারের ভেতরে কেউ হতো তাহলে কেন হাতে লিখে চিঠি পাঠালো? কম্পিউটারে কম্পোজ করেও তো চিঠি পাঠানো যেত। আরিয়ান আরো জানান, তিনি চিঠির হ্যান্ডরাইটিং বাড়ির সবার সঙ্গে মিলিয়ে দেখেছেন, কিন্তু কারোর হাতের লেখার সঙ্গে মেলেনি। তিনি বলেন, সব সময় ঝড়ে বক মরে না। রুমি তার ক্যারিয়ারের যতগুলো কেস সলভ করেছে সবই একই পদ্ধতিতে করেছে। সে নিজের মন মতো একটি সাসপেক্ট তৈরি করত এবং সেটার মাধ্যমে পুরো ঘটনার রহস্য উদ্ঘাটন করত।
রুমি কেসের সঙ্গে জড়িত কয়েকজনকে নিজের সন্দেহের তালিকায় রাখে এবং তার অদ্ভুত ক্ষমতা দিয়ে চিন্তা করে। পরবর্তীতে তদন্তে দেখা যায় রুমির চিন্তা সঠিক, যাকে সে সন্দেহ করেছিল সেই আসল খুনি। এই কেসে হেড অফিসার আরিয়ানকে বলে, তুমি তোমার মতো তদন্ত করো, আর রুমিকে বলে তুমিও পরিবারের লোকদের সঙ্গে কথা বলো, তবে ইনভেস্টিগেশন করার সময় চা খেতে নিয়ে যেও না। যদিও তোমাকে এটা বলার কোনো মানে নেই, কারণ তুমি তো চা খেতে নিয়ে যাবেই। আসলে এটি রুমির একটি টেকনিক। সে কখনো বদ্ধ ঘরে জিজ্ঞাসাবাদ না করে সবাইকে চায়ের দোকানে নিয়ে বন্ধুসুলভ পরিবেশে প্রশ্ন করে। রুমির মতে ইনভেস্টিগেশন রুমে সবাই নার্ভাস থাকে এবং খোলা মনে কথা বলতে পারে না। চায়ের আড্ডায় লোকেরা স্বাভাবিক হয়ে কথা বলে এবং সত্যিটা ভুলে বলে দেয়। হেড অফিসার এশাকে রুমির কাজে সহযোগিতা করতে বলে এবং তাকে রুমির অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিযুক্ত করে। এরপর দেখা যায় এশা পরিবারের সবাইকে একের পর এক জিজ্ঞাসাবাদ করছে, আর রুমি জিজ্ঞাসাবাদের পর সবাইকে একে একে চা খেতে নিয়ে যাচ্ছে। সব ইনভেস্টিগেশন শেষে রুমি এশাকে জিজ্ঞেস করে, আসল খুনি কে, তুমি কি ধরতে পেরেছো? এশা উত্তর দেয়, না স্যার, এখনো ধরতে পারিনি, কিন্তু আপনি তো সবাইকে চা খেতে নিয়ে গেলেন, সেখানে কি করলেন? রুমি জানায় সে সবার সঙ্গে চা খেয়েছে, তবে বিল দেওয়ার সময় ভাঙতি টাকা না থাকায় পরিবারের লোকেরাই চায়ের বিল পরিশোধ করে। কিন্তু আব্দুল মতিনের মেঝো ছেলে ডান পকেট থেকে ডান হাত দিয়ে মানিব্যাগ বের করে বিল পরিশোধের পর একইভাবে বাম হাত দিয়ে বাম পকেটে রাখে। রুমি লক্ষ্য করে মেঝো ছেলের ডান এবং বাম দুই হাত সমানভাবে কাজ করতে পারে। রুমি জানায় চিঠিটি আব্দুল মতিনের মেঝো ছেলেই লিখেছে। তদন্তে জানা যায় সে জুয়ার ফাঁদে পড়ে গিয়েছিল। জুয়ার টাকা পরিশোধ করার জন্যই সেই নাটক সাজায়। তার ইচ্ছে ছিল না ইশরাককে মারার, কিন্তু ইশরাক কান্না করছিল বলে সে মুখ চেপে ধরে, আর এক পর্যায়ে ছেলেটি শ্বাসরোধে মারা যায়। এরপর দেখা যায় এশা রুমিকে বলে, স্যার, কাল আমার জন্মদিন, আমার সব বন্ধুরা পার্টির আয়োজন করেছে, আপনি যদি আসেন আমি খুব খুশি হব। রুমি বলে, ঠিক আছে, আমি চেষ্টা করব। এর পরের দৃশ্যে দেখা যায় রুমি সিআইবির হেড অফিসারের সাথে তার মায়ের মৃত্যুর ব্যাপারে কথা বলছে। রুমি জিজ্ঞাসা করে, আমার মায়ের মৃত্যুর ব্যাপারে তদন্ত করে কি কিছু জানতে পেরেছেন? সিআইবির হেড অফিসার উত্তর দেয়, আমরা অনেকবার তদন্ত করেছি এবং তোমাকে বলেছি এটা আসলে কোনো হত্যা নয়, এটি একটি দুর্ঘটনা, না হয় একটি সুইসাইড। কিন্তু রুমির সবসময় মনে হয় তার মায়ের মৃত্যু কোনো সুইসাইড নয়, তার মাকে কেউ হত্যা করেছে। এরপর দেখা যায় রুমির কাছে আরিয়ান আসে একটি লাস্ট কেস সলভ করার জন্য। আরিয়ান রুমিকে কংগ্রেচুলেশন জানায় এবং একটু অহংকারের সুরে বলে, এসব কেস সলভ করে কি হবে, তুমি তো এখনো আসল কাজটি করতে পারোনি। তুমি অনেক জটিল কেস সলভ করলেও নিজের মায়ের মৃত্যুর রহস্য এখনো বের করতে পারোনি। তাদের এই কথোপকথনের মাধ্যমে বোঝা যায় আরিয়ান আর রুমির সম্পর্ক খুব একটা ভালো নয়। কথায় কথায় তাদের মধ্যে এমন এক প্রকার নীরব যুদ্ধ চলে। এরপর রুমি বাসায় ফেরে। রুমির বাসায় আরেকজন থাকে যার নাম তরিকুল। 10 বছর বয়স থেকেই তরিকুল রুমিদের সাথেই থাকে। রান্না থেকে শুরু করে বাড়ির সব ধরনের কাজে সে রুমিকে সাহায্য করে। তরিকুল তখন বারান্দার গাছে পানি দিচ্ছিল। ঠিক সেই সময় সে রাস্তায় একজন অদ্ভুত লোককে খেয়াল করে। কালো একটি হুডি পরে মুখে মাস্ক লাগিয়ে লোকটি রাস্তায় দাঁড়িয়ে আছে। দেখে মনে হয় লোকটির দৃষ্টি রুমির বাসার দিকে। কিছুক্ষণ পর লোকটি সেখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় রুমি এশার বার্থডে পার্টিতে গিয়েছে। অনুষ্ঠানে গিয়ে রুমিকে দেখে এশার বাসায় কেউ নেই, কিন্তু এশা তাকে বলেছিল তার সব বান্ধবী এই অনুষ্ঠানের আয়োজন করেছে। রুমি এশাকে জিজ্ঞেস করে, তোমার ফ্রেন্ডরা কোথায়? এশা বলে, স্যার, আমি কাউকে ডাকিনি, আমি আমার এই স্পেশাল দিনটা শুধু আপনার সাথেই কাটাতে চেয়েছি। এশা অনেক আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করে যে সে রুমিকে ভালোবাসে, কিন্তু এশার কথা এড়িয়ে রুমি কোনো রকম সেখান থেকে বেরিয়ে যায়। গাড়িতে উঠতেই রেস্টুরেন্টের বেসমেন্টে গিয়ে দেখে তার গাড়ির সামনে কেউ একজন একটি চিঠি রেখে গেছে। চিঠিতে লেখা ছিল, মায়ের মৃত্যুর রহস্য জানতে চাও? তাহলে এই ঠিকানায় চলে আসো। রুমি আর সময় নষ্ট না করে সেই ঠিকানায় যাওয়ার জন্য গাড়ি বের করে। রাস্তায় যেতে যেতে হঠাৎ অনেক ধোঁয়া দেখতে পায়। ধোঁয়ার মধ্যে দিয়েই কিছু দূর এগোতেই দেখে রাস্তার মাঝখানে একটি বাচ্চা ছেলেকে বাঁধা অবস্থায় রাখা হয়েছে। বাচ্চাটিকে বাঁচানোর জন্য রুমি গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং একটি গাছের সাথে ধাক্কা খায়। এই ঘটনার কারণে রুমি তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে, আর দৃষ্টিশক্তি হারানোর পর থেকেই রুমি অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করে। গল্পের শুরুতে যে অদ্ভুত স্বপ্নটি দেখানো হয়েছিল, রুমি প্রায় এমন স্বপ্ন দেখে। ঘটনা বর্তমানে ফিরে আসে। রুমি আজও একটি স্বপ্ন দেখে। স্বপ্নে সে দেখতে পায় সাদা শাড়ি পরা একটি অল্প বয়সী মেয়ে একটি জাহাজের উপর ক্লাসিক্যাল ডান্স করছে। মেয়েটির বাঁ গালে বড় একটি জন্মদাগ রয়েছে। ঠিক
ঠিক সেই সময় একজন অদ্ভুত মহিলা এসে মেয়েটির গলা কেটে দেয়। এরপরই রুমির ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর রুমি আগের মতো স্বপ্নটা তার রেকর্ডারে রেকর্ড করে। এরপর দেখা যায় রুমে শুয়ে আছে আর কেউ একজন তাকে পেছন থেকে ডাকছে। ঘুরে তাকিয়ে রুমি দেখে ওই মেয়েটা সেখানে বসে আছে, কিন্তু আসলে সেখানে তরিকুল বসে থাকে। এ ধরনের অদ্ভুত জিনিস রুমি বারবার দেখতে থাকে। এই স্বপ্নগুলো দেখার পর রুমি এশাকে তার বাড়িতে ডাকে। এশাকে সে তার স্বপ্নগুলোর ব্যাপারে বলতে শুরু করে। রুমি বলে, যে মানুষগুলোকে আমি স্বপ্নে দেখেছি তারা আমার পূর্ব পরিচিত নয়, আমি কখনোই তাদের বাস্তবে দেখিনি, কিন্তু তারপরও প্রতিদিন আমি ওই মেয়েটাকে দেখতে পাচ্ছি। মেয়েটা দেখতে কেমন, মেয়েটা কি করছিল, সব বিস্তারিত সে এশাকে জানায়। ঠিক তখনই এশার কাছে একটি কল আসে। ফোনে তাকে একটি খুনের ব্যাপারে বলা হয়। ফোনে জানানো হয় নেহা নামের 21 বছর বয়সী একটি মেয়ে মারা গেছে। এশার কাছে নেহার ছবিটাও পাঠানো হয়। ছবিটি দেখে এশা প্রথমে কিছু মনে না করলেও কিছুক্ষণ পর রুমির কথা মনে করে। রুমি স্বপ্নে যেভাবে মেয়েটির বর্ণনা দিয়েছে তা হুবহু নেহার সাথে মিলে যায়। এশা জিজ্ঞাসা করে, স্যার আপনার স্বপ্নে যে মেয়েটা এসেছিল তার গালে কি একটি জন্মদাগ ছিল? রুমি বলে, হ্যাঁ, কালো বড় একটি জন্মদাগ ছিল বা গালে। এশা আবারও জিজ্ঞেস করে, মেয়েটি কি ধরনের ডান্স করছিল? রুমি উত্তর দেয়, ক্লাসিক্যাল ডান্স করছিল। এবার এশার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এশা বলতে থাকে, এটা কিভাবে সম্ভব? এটা কোনোভাবেই সম্ভব নয়। এখানেই প্রথম এপিসোড শেষ হয়। দ্বিতীয় এপিসোডের শুরুতে দেখা যায় রুমি একটি চায়ের কাপের মধ্যে দাঁড়িয়ে আছে। চারপাশ তার কাছে খুব অদ্ভুত মনে হচ্ছে। কিছুক্ষণ পর দেখা যায় তার উপর গরম চা ঢালা হচ্ছে। গরম চায়ের কারণে তার চামড়া ঝলসে যাচ্ছে। ঠিক তখনই রুমির ঘুম ভেঙে যায়। অর্থাৎ এটিও ছিল আরেকটি স্বপ্ন। এর পরের দৃশ্য শিফট হয় সিআরবি হেড অফিসে, যেখানে সে মেয়েটির খুন হয়েছে তার ব্যাপারে ব্রিফিং চলছে। হেড অফিসার আফসোস করে বলেন, এখানে যদি রুমি থাকতো তাহলে কেসটি আমাদের জন্য সলভ করা অনেক সহজ হতো। হেড অফিসারের মুখে এমন কথা শুনে আরিয়ানের কিছুটা হিংসে হয়। যেহেতু রুমি এখন আর চোখে দেখতে পায় না, তাই হেড অফিসার রুমির আন্ডারে থাকা সব কেস আরিয়ানের হাতে তুলে দেয়। পাশাপাশি এশাকে নির্দেশ দেয়, তুমি আরিয়ানকে এই কেসে সহযোগিতা করবে। এরপর দেখা যায় এশা রুমির বাসায় গেছে, যেখানে গিয়ে সে কেসটা নিয়ে রুমির সাথে আরো বিস্তারিত আলোচনা করে। এশা রুমিকে জানায় যে বাড়িতে মেয়েটি মারা গেছে সেটি তার নিজেরই বাড়ি। ওই এলাকায় তার আরো একটি বাড়ি আছে, যেখানে সে তার মা সোনালী আক্তারের সঙ্গে থাকতো। তবে 3 দিন আগে তার মায়ের সাথে ঝগড়া করে সে এই ফ্ল্যাটে চলে এসেছে। এশা আরো জানায় মেয়েটি একটি উশৃঙ্খল প্রকৃতির ছিল। তার মায়ের সঙ্গে ঝগড়ার মূল কারণ ছিল তার এই উশৃঙ্খল জীবনযাপন। চা খেতে খেতে এক পর্যায়ে রুমি নিজের স্বপ্নের কথা মনে পড়ে যায়। স্বপ্নে নেহা চায়ের কাপ নিয়ে রুমির সামনে বসেছিল। আরও একটি স্বপ্নে রুমি গায়ের উপর গরম চা ঢালা হচ্ছিল। রুমি ভাবতে থাকে এই স্বপ্নের মাধ্যমে তাকে কোনো হিন্টস দেওয়া হচ্ছে। এরপর রুমি এশাকে বলে, নেহার বাসায় যতগুলো চায়ের কাপ আছে সেগুলো ফরেনসিক ল্যাবে পরীক্ষার জন্য পাঠাও। প্রত্যেকটি কাপ ভালোভাবে পরীক্ষা করবে, দেখবে এতে অন্য কারোর আঙুলের ছাপ আছে কিনা। রুমির কথা মতো এশা তাই করে। রুমির আন্দাজ সঠিক হয়। চায়ের কাপে অন্য একজনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়। ফিঙ্গারপ্রিন্টটি ছিল বশির আক্তার নামের একজন ব্যক্তির, আর এই বশির আক্তার হচ্ছে নেহার চাচা, পেশায় একজন পলিটিশিয়ান। আরিয়ান এশাকে বলে, তুমি প্রথমে নেহার মায়ের সাথে কথা বলো এবং ওই বশির আক্তারের ব্যাপারে সব খোঁজ নাও। আরিয়ান এশাকে আরো একটি প্রশ্ন করে। আরিয়ান জানতে চায় কেন আবার চায়ের কাপগুলো ফরেনসিক ল্যাবে পাঠানোর জন্য নিয়ে আসা হোক। এশা বলে, আসলে স্যার আমি এটা অনুমান করেছি। রুমি স্যারের সাথে থাকতে থাকতে আমারও তার মতো অনুমান করার অভ্যাস হয়ে গেছে। আরিয়ান এরপর চলে যায়। এশা চলে যায় নেহার মা সোনালীর সাথে কথা বলতে। কথা বলে জানায় বশির মানুষ হিসেবে খুব একটা ভালো না, তার চরিত্র খুব একটা ভালো ছিল না। সোনিয়া জানে না বশির কেন নেহার বাসায় গিয়েছিল। সোনিয়া জানায় বশির তাকেও অনেক নোংরা মেসেজ পাঠাতো। কান্না করতে করতে মেসেজগুলো সে এশাকে দেখায়। আরো বলে সে তার মেয়ের মৃত্যুর বিচার চায়। এরপরের দৃশ্যে দেখা যায় বশির নিজের বাসায় বসে নেশা পানি করছিল। ঠিক সেই মুহূর্তে বশিরের কাছে একটি ফোন আসে। কেউ তাকে বলে, সিআইবি থেকে লোক পাঠানো হয়েছে তোমাকে ধরার জন্য। এই কথা শুনে বশির তাড়াতাড়ি বাসা ছেড়ে পালানোর চেষ্টা করে। বাসার বিভিন্ন জায়গা থেকে অনেকগুলো ল্যাপটপ বের করে ব্যাগে ভরে বাসা থেকে নিচে নেমে আসে। সবকিছু নিয়ে গাড়িতে উঠে বশির। এরপর দেখে সে তার ইনহেলার ঘরে ফেলে এসেছে। ইনহেলার আনতে আবার বাড়িতে যায়। ঘরে এদিক সেদিক সে তার ইনহেলার খুঁজতে শুরু করে। অন্যদিকে আরিয়ান ও তার টিম বশিরের বাসার কাছাকাছি চলে আসে। রাস্তায় তারা জ্যামে পড়ে। এসে ড্রাইভারকে বলে বাম সাইড দিয়ে যেতে, এতে আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। আরিয়ান বলে, না তুমি ডান সাইড দিয়েই যাও। অন্যদিকে বশির তার বাড়ির সব জায়গায় ইনহেলার খুঁজছিল, কিন্তু কোথাও সে তার ইনহেলারটা খুঁজে পাচ্ছিল না। খুঁজতে খুঁজতে বশিরের অবস্থা খুব খারাপ হয়ে যায়। এক পর্যায়ে মরে যাওয়ার মতো অবস্থা হয়। ইতিমধ্যে আরিয়ান তার ফোর্স নিয়ে চলে এসেছে। এরপর তারা মেইন দরজা
দরজা ধাক্কা দিয়ে বাড়ির ভেতরে ঢোকে। এখানেই দ্বিতীয় এপিসোড শেষ হয়ে যায়। তৃতীয় এপিসোডের শুরুতে দেখানো হয় বশির আক্তারের বাড়িতে ঢোকার পর বশিরকে পাওয়া যায় না, বশির পালিয়ে চলে গেছে। আরিয়ান একঘেয়েমি করে এসার কথা না শুনে বিকল্প রাস্তা না নেওয়ায় জ্যামের সময় চলে যায়, তাই বশিরকে আর ধরা গেল না। আরিয়ান ও তার টিম বশিরের বাসা সম্পূর্ণ তল্লাশি করে তারা আরো একটি ল্যাপটপ পায়। বশিরের সাথে করে অনেকগুলো ল্যাপটপ নিয়ে গেছে, কিন্তু ভুলবশত একটি ল্যাপটপ রেখে গেছে। অন্যদিকে দেখা যায় জঙ্গলের ভেতরে একটি বাংলো বাড়িতে বশির গা ঢাকা দিয়েছে। এদিকে রুমির যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই কেসটা তদন্তের জন্য আরিয়ানকে দেখানো হয়। আরিয়ান কোনো ইনভেস্টিগেশন না করে প্রমাণ করতে চায় যে রুমি ড্রাঙ্ক অবস্থায় গাড়ি চালাচ্ছিল। রুমি তো এখন অন্ধ হয়ে গেছে, তাই সে আর কাজ করতে পারবে না। এই কারণে তাকে অবসর দেওয়া হয়। রুমির জন্য একটি ফেয়ারওয়েল অনুষ্ঠান করা হয়। রুমি কোনো প্রতিবাদ না করে হাসি মুখে বিদায় নেয়। বিদায়ের সময় অনেকেই রুমিকে অনেক কিছু গিফট করে। রুমি তরিকুলকে নিয়ে তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিতে অফিসে আসে। সেই সময় আরিয়ান রুমির সাথে দেখা করতে আসে এবং বলে, তোমার জন্য একটি স্পেশাল গিফট এনেছি। আমার গিফটটা সবার থেকে একদম আলাদা। আরিয়ান রুমির এই অবস্থা নিয়ে ঠাট্টা করে, তাকে অন্ধ সিআইবি অফিসারের একটি পুতুল গিফট করে। এরপর রুমিকে আবারও একটি স্বপ্ন দেখতে দেখা যায়। রুমি স্বপ্নে তার নানা বাড়িতে প্রবেশ করছে, কিন্তু বাড়ির নেম প্লেটটা চেঞ্জ হয়ে গেছে। নেম প্লেটে তার নানির নাম থাকার কথা, কিন্তু এখানে তা পরিবর্তন হয়ে স্নিগ্ধা হয়ে গেছে। রুমি কিছুটা বিভ্রান্ত হয়। তারপর সে ভেতরে ঢুকে পড়ে। ভেতরে প্রবেশ করার পর সে অনেকগুলো ছবি দেখতে পায়। অদ্ভুতভাবে ছবিগুলো চেহারা একদম নষ্ট করা। দেয়ালে এত ছবির মধ্যে সে শুধু তার মায়ের ছবিটা দেখতে পায়। সবকটি চেহারা বিকৃত থাকলেও তার মায়ের চেহারাটা শুধু স্পষ্ট দেখা যাচ্ছে। তখনই দেখা যায় রুমের মধ্যে একদম ধোঁয়ায় ভরে গেছে। এর ফলে রুমি অজ্ঞান হয়ে রুমের এক কোণায় পড়ে থাকে। এশা এতক্ষণ রুমির স্বপ্নের গল্পটা তার মোবাইল ফোনে শুনছিল। এরপর এশা অফিসে এসে তার কাজ করতে থাকে। যাওয়ার সময় সে লক্ষ্য করে অফিসের সব কলিগরা একটা জায়গায় স্মোক করছে এবং সেখানে সে প্রচন্ড ধোঁয়া দেখতে পায়। এরপর এশা রুমির সাথে দেখা করতে চলে যায়। এশা রুমিকে বলে, স্যার, আপনি যে ধোঁয়া দেখেছিলেন, আমার মনে হয় এই কেসের সাথে কোনো না কোনো ব্যক্তি জড়িত আছে। সে আসলে নেশাগ্রস্ত, কারণ এই ধোঁয়ার মাধ্যমে সম্ভবত নেশা জাতীয় কিছু বোঝানো হয়েছে। রুমি বলে, আসলে এই স্বপ্নগুলো আমাদের কাছে ধাঁধার মতো। স্বপ্নের পুরোটাকে শতভাগ সঠিক বলা যাবে না। রুমি এশাকে বলে, তুমি তদন্ত করে দেখো এই কেসের সাথে জড়িত কেউ মাদকাসক্ত কিনা। এশার কাছে একটা জিনিস অদ্ভুত লাগে। স্বপ্নের রুমি যে বাড়িটা দেখেছিল সেটা আসলে তার নানার বাড়ি। বাড়ির নেম প্লেটে তার নানির নাম আয়েশা হওয়ার কথা ছিল, কিন্তু বাড়ির নেম প্লেটে লেখা ছিল স্নিগ্ধা। রুমি এই বিষয়গুলো কোনোভাবেই মেলাতে পারছিল না। তারা দুজন যখনই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিল, দূর থেকেই সেই অদ্ভুত হুডি পরা লোকটা তাদের ফলো করছিল। এরপর সিন শিফট হয়। দেখা যায় তরিকুলের মাধ্যমে রুমি তার পূর্ব পরিচিত সকল আত্মীয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। অনেকগুলো নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ হয় না। কিছু নাম্বার বন্ধ, আবার কিছু মানুষকে রুমি চেনেও না। রুমি আসলে সবার সাথে কথা বলতে চাচ্ছিল একটা কারণে, আর সেই কারণ হচ্ছে স্নিগ্ধা নামে তাদের কোনো আত্মীয় স্বজন ছিল কিনা। তরিকুল রুমিকে জিজ্ঞাসা করে, স্যার, আপনি আসলে কেন এতদিন পর সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন? এরপর রুমি জানায় তার মা একসময় ইন্ডিয়াতে চাকরি করত, আর সেখানেই তার বাবার সাথে পরিচয়। এরপর প্রেম, তারপর বিয়ে। পরে রুমির বাবা মার ডিভোর্স হয়। রুমির মা রুমিকে নিয়ে তার নানার বাড়ি চলে আসে। অন্যদিকে এশা নেহার মায়ের সাথে কথা বলে। সে জানতে পারে নেহা মাদকাসক্ত ছিল। সোনিয়া তাকে সবসময় নেশা করতে বারণ করত। এই বিষয়ে তাদের মধ্যে অনেক সময়ই ঝগড়া হতো। সোনিয়া আরো বলে নেহার অর্ণব নামে একজন বন্ধু ছিল। সেই ছেলেটা নেহাকে অনেক পছন্দ করত এবং নেহার ভালো চাইতো, কিন্তু নেহা অর্ণবকে সহ্য করতে পারত না, কারণ নেহা সজীব নামের একটি ছেলেকে ভালোবাসতো। সেই সজীব ছিল ড্রাগ অ্যাডিক্টেড, আর এই কারণেই নেহা এই নেশার জগতে এসেছে। এশা এরপর ওই জায়গা থেকে চলে যায়। এশা চলে আসে নেহার সেই বন্ধু অর্ণবের সঙ্গে দেখা করতে। অর্ণব বলে সে নেহাকে অনেক পছন্দ করত, কিন্তু নেহা সজীব নামের ওই উচ্ছৃঙ্খল ছেলেটার সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। এশা আরো জানতে পারে নেহার মৃত্যুর পর ওই সজীবকে আর খুঁজে পাওয়া যায়নি। মনে হয় সে গ্রামে গিয়ে গা ঢাকা দিয়েছে। অন্যদিকে রুমি তরিকুলকে নিয়ে বশিরের পলিটিক্যাল অফিসে যায়, জানতে চায় বশির এখন কোথায় আছে। তরিকুল ওই গার্ডকে বলে তারা দুজন বশিরের সাথে দেখা করতে এসেছে, কিন্তু গার্ড পরিষ্কার করে বলে দেয় বশিরের সাথে এখন দেখা করা যাবে না। গার্ডের কথা বলার ধরন দেখে রুমি বুঝতে পারে গার্ডের বাড়ি বরিশাল। রুমি গোয়েন্দা হলেও তার একটি অভ্যাস আছে, সে বিভিন্ন আঞ্চলিক ভাষার কথা বলতে পারত। আমাদের বাঙালিদের একটি অভ্যাস হলো, কোথাও যদি আমরা নিজের গ্রামের বা এলাকার মানুষ পেয়ে যাই, তখন আমরা সর্বোচ্চ চেষ্টা করি তার সাহায্য করার। রুমি এই জিনিসটাই গার্ডের সাথে অ্যাপ্লাই করেছিল। রুমি বরিশালের আঞ্চলিক ভাষায় এই লোকটিকে বলে, আমি ভাই একজন অন্ধ
মানুষ। আমার এই চোখ নষ্ট হওয়ার পরে বশির স্যার আমার চোখ অপারেশনের জন্য টাকা দেন, তাই আমি সুস্থ হওয়ার পর স্যারের সাথে দেখা করতে এসেছি। আপনি আমার দেশি মানুষ, যদি এই উপকারটুকু করতেন তাহলে খুব ভালো হতো। আঞ্চলিক ভাষায় কথা বলে রুমি গার্ডের সাথে ভাব জমিয়ে নেয়। এরপর রুমি আরো বলে, শুনলাম বশির স্যার নাকি একটা মেয়ের মৃত্যুর কেসের সাথে ফেসে গেছে। এমন কথা শুনে গার্ড বলে, মেয়েটি আসলে কোনো ভালো মানুষ ছিল না, সাথে সবসময় একটি ছেলেকে নিয়ে এই অফিসে আসতো। এরপর রুমি আর তরিকুল কথা বলে বাড়ি ফিরতে থাকে। অন্যদিকে রুমির বাড়ি ফাঁকা পেয়ে ওই হুডি পরা অদ্ভুত লোকটি বাড়ির ভেতর প্রবেশ করে। রুমির বাড়িতে যতগুলো মদের বোতল ছিল সেগুলোতে কি যেন একটা মিশিয়ে দিয়ে চলে যায়। এরপর রুমি আর তরিকুল দুজন বাসায় ফিরে আসে। রুমি তরিকুলকে বলে, হুইস্কি গ্লাসে ঢেলে দিয়ে চলে যাও। তরিকুল কথা মতো হুইস্কি গ্লাসে ঢেলে দেয়। রুমি হুইস্কি গ্লাসটি হাতে তুলে নেয় এবং খেতে যাবে। এই সময় একটি সাসপেন্সের মাধ্যমে এপিসোড 3 শেষ হয়ে যায়। এই ছিল রুমি সিরিজের প্রথম অংশের ব্যাখ্যা। গল্প এখানেই শেষ ভাবছেন? আরে না, রুমির আসল রহস্য তো এখনো বাকি। দ্বিতীয় পর্ব খুলবে আরো গভীর পর্দা, আর চঞ্চল চৌধুরীর চরিত্র নেবে নতুন মোড়। তাহলে তৈরি থাকুন, খুব শীঘ্রই আসছে রুমি সিরিজের দ্বিতীয় অংশ। তার আগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নোটিফিকেশন অন রাখুন যাতে আপনি সবার আগে দেখতে পারেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।